আজ জানিয়ে দেব আজকের ৩৫টি বড় ও গুরুত্বপূর্ণ সংবাদ। প্রথমেই দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। চলুন শুরু করা যাক। অন্নপূর্ণা ভান্ডার থেকে বঞ্চিতদের জন্য বড় খবর। লক্ষ্মী যোজনায় মাসে মিলবে ২৫০০ টাকা। বাংলায় কবে থেকে শুরু হবে এই প্রকল্প? আমতলা মামলায় স্বস্তি অভিষেকের। দলীয় কার্যালয় ভাঙার ঘটনায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ালো হাইকোর্ট। বিধানসভার ইতিহাসে নজিরবিহীন সাসপেন্ড মার্শাল, তীব্র বিরোধিতা তৃণমূলের। তোলাবাজি সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল বিজেপি। সংসদে বড় ঝড়, আসন পুনর্বিন্যাস বিলে কংগ্রেসের সমর্থন চায় কেন্দ্র। বৈঠকে কি বার্তা দিল হাত শিবির? আকাশ কালো করে বৃষ্টি, কলকাতায় জারি দুর্যোগের কবলে সতর্কতা। পশ্চিম মেদিনীপুরে বজ্রাঘাতে মৃত্যু অন্তত ৪ জনের। তৃণমূল জমানায় বিজেপি করার অপরাধে থানায় মারধর, তৎকালীন আইসি সহ ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ কাঁথিতে। পঞ্চায়েত কর ১২০০ টাকা হওয়ার খবর ভুল, বিভ্রান্তি কাটিয়ে আদেশ প্রত্যাহার রাজ্য সরকারের। চাকরি নয়, খনি শ্রমিক হতেই কি জন্ম? প্রশ্ন ফাঁস ও দুর্নীতির বিরুদ্ধে ঝাড়খণ্ডে তরুণ প্রজন্মের অগ্নিগর্ভ আন্দোলন। টাকার প্রলোভন দেখিয়ে নাবালকদের দিয়ে রক্তদান, কাউকে রেয়াত নয়, হুঁশিয়ারি অগ্নিমিত্রার। বাংলায় তোলপাড়, টাকার পাহাড়ের মালিক টুলু মণ্ডল উধাও হয়েও হাইকোর্টে বিরাট চাল চাললেন পাথর সম্রাট। এখন আর দিদির ছবির দর নেই, কবিতা শোনার লোকও নেই। মমতার রয়্যালটি ষড়যন্ত্র, আশঙ্কায় হাসির রোল অধীরের। প্রত্যাখ্যানের বদলা, ছাত্রের উন্মত্ত কোপে রক্তাক্ত শিক্ষিকা। চোখের সামনে শিহরণ জাগানো দৃশ্য দেখল পড়ুয়ারা। ১৩ তলা থেকে ধাক্কা, অবলা প্রাণের মর্মান্তিক পরিণতিতে মোমবাতি মিছিল পশু প্রেমীদের, রইল ভিডিও। রাষ্ট্রের শক্তি বোঝাতে প্রতিবাদী যুবাদের উপর বল প্রয়োগে হিতে বিপরীত হতে পারে, কেন্দ্রকে সংযমের পাঠ সুপ্রিম কোর্টের। বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক। হাইকোর্ট আগে এসএসকেএম এ যেতে বলেছিল, রাজি না হওয়ায় মামলায় খারিজ। শেষমেশ তৃণমূলেই মিশে যাবে কাকুলি শতাব্দীরা, কি পরিকল্পনা বিজেপির? বিজেপি কর্মীকে বেধড়ক মারধর, ৬ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের থানায়। পার্থ চট্টোপাধ্যায়, এসপি সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় সহ ২৪ জনের জামিন মঞ্জুর চাঞ্চল্যকর মোড় দুর্নীতি মামলায়। এনসিপিআইতেও ঘরশত্রু, ২ সাংসদই নাকি সব খবর পৌঁছে দিচ্ছেন কালীঘাটে, বড় জল্পনা। দক্ষিণ কলকাতায় বিভিন্ন থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী ওয়াটগঞ্জ ইকবালপুরে রেজিস্ট্রারে চোখ বোলালেন, দেখলেন লক আপও। হারহিম ঘটনা, দায়ের কোপে প্রৌঢ়ের ডান হাত কেটে দিলেন তৃণমূল নেতা, শোরগোল মালদহে। আজ কত টাকায় মিলবে পেট্রোল ডিজেল? ভোর ৬টায় প্রকাশিত দাম। মাদ্রাসায় বন্দে মাতরম বাধ্যতামূলক করার নির্দেশ, হাইকোর্টে বড় ধাক্কা খেল মামলাকারীরা। কাটমানি তোলাবাজি বরদাস্ত নয়, শ্রমিক দিলীপের বার্তার পরেই ৩০-এর বেশি নেতাকে বহিষ্কার, ২৫০ জনকে শোকজ বঙ্গ বিজেপির। বিচার ব্যবস্থায় সম্মিলিত ব্যর্থতা, ৩১৫৭ দিনের বিলম্ব খারিজ করে উড়িষ্যা হাইকোর্টকে চরম ভৎসনা শীর্ষ আদালতের। শিরায় শিরায় রক্ত, সন্দীপ স্যারের ভক্ত, প্রিয় স্যারের বদলির খবরে কান্নায় ভেঙে পড়লেন পড়ুয়ারা। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ টাকার পাহাড়ের মালিক টুলু মণ্ডল, বিদেশ থেকেই মামলা। বাংলাদেশ আজ আর এক পাকিস্তান, চরম ক্ষোভ প্রকাশ করে বিস্ফোরক শেখ হাসিনা দিল্লি থেকে দিলেন হুঙ্কার। জুলাই আগস্ট আন্দোলন শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না, ২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার নেপথ্যে সত্য তুলে ধরলেন শেখ হাসিনা। বৈষ্ণোদেবী মন্দিরে ৫৫০ কোটি টাকার নকল রূপ বিতর্ক, তদন্তের রিপোর্ট চাইল জম্মু আদালত। শুধু লিপিড প্রোফাইল নয়, সঙ্গে একটা ছোট পরীক্ষা করিয়ে নিলেই জেনে যাবেন হার্ট কতটা সুরক্ষিত। অভিষেকের সেবাশ্রয় প্রকল্পে মেগা দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ, অবশেষে গ্রেপ্তার হেভিওয়েট তৃণমূল নেতা। সিলিন্ডার প্রতি ১ লাফে ১৮ টাকা দাম বৃদ্ধির আশঙ্কা, পকেটে টান পড়তে চলেছে সাধারণ মানুষের। সরকারকে চাপে রাখাই লক্ষ্য, অধিকার আদায়ে ভোটে লড়বে আরশোলারা, ভবিষ্যতে রণকৌশল জানালো সিজেপি। দ্বিতীয় হুগলি সেতুর মুখে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত্যু স্কুটার আরোহীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
আর্থিক দিক থেকে মহিলাদের আত্মনির্ভর করে তুলতে এবং পরিবারে তাদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে নিত্য নতুন কল্যাণমূলক প্রকল্প নিয়ে আলোচনা লেগেই রয়েছে। আপনি বা আপনার পরিবারের কোনো মহিলা কি এখনো অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের কোনো সুবিধা পাননি কিংবা নতুন আর্থিক সাহায্যের জন্য একটি সুযোগ খুঁজছেন? তবে আপনার জন্য নিয়ে আসা হয়েছে এক বড় আপডেট। নতুন শুরু হওয়া লক্ষ্মী যোজনা 2026-এর আওতায় যেসব মহিলা এখন অন্নপূর্ণা ভান্ডার সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তারা প্রতি মাসে 2500 টাকা করে সরাসরি সরকারি অনুদান পাওয়ার সুযোগ পেতে পারেন। লক্ষ্মী যোজনা এই রাজ্যেও শুরুর পরিকল্পনা নিচ্ছে সরকার। লক্ষ্মী যোজনায় আবেদনের জন্য নির্ধারিত শর্তাবলী, যে কোনো সরকারি অর্থ সাহায্যের মতো এই নতুন প্রকল্পটিতে যুক্ত হওয়ার ক্ষেত্রেও বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রাখা হয়েছে। নিয়ম অনুসারে আবেদনকারী মহিলার বয়স বাধ্যতামূলকভাবে 21 থেকে 60 বছরের মধ্যে হতে হবে এবং তাকে সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও একটি পরিবার থেকে কেবলমাত্র একজন মহিলাই এই আর্থিক অনুদানের জন্য বিবেচিত হবেন। তবে একই পরিবারে যদি একের অধিক যোগ্য মহিলা থাকেন তবে বয়সে যিনি বড় তিনি আবেদন করার ক্ষেত্রে প্রথম অগ্রাধিকার পাবেন। একই সাথে পরিবারটির বার্ষিক মোট আয় 2.5 লক্ষ টাকার নিচে থাকা আবশ্যক, যা মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারকে স্বস্তি দিতে তৈরি করা হয়েছে। কারা এই সুবিধা পাবেন না এবং প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা। প্রকল্পটির রূপরেখা অনুযায়ী বেশ কিছু শ্রেণীর মানুষকে এই সুবিধার আওতা থেকে বাইরে রাখা হয়েছে। যে সকল পরিবারের সদস্য সরকারি চাকরিতে কর্মরত, নিয়মিত ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করেন অথবা সরকার থেকে পেনশন পান, তারা এই নতুন যোজনার সুবিধা পাবেন না। আপনি যদি এই প্রকল্পের যোগ্য হন তবে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, একটি সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ, নিজস্ব মোবাইল নম্বর এবং ঠিকানার উপযুক্ত প্রমাণপত্র হাতের কাছে প্রস্তুত রাখতে হবে। সঠিকভাবে নথি জমা দিলে তবেই আবেদনপত্র গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে। কবে শুরু আবেদন প্রক্রিয়া এবং কিভাবে ঢুকবে অ্যাকাউন্টে টাকা? প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে জানা যাচ্ছে 2026 সালের 1 আগস্ট থেকেই এই প্রকল্পের জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। আবেদনপত্র জমা পড়ার পর সরকারি আধিকারিকদের মাধ্যমে প্রতিটি নথি গভীরভাবে পরীক্ষা ও যাচাই করা হবে। সমস্ত প্রক্রিয়া সঠিক থাকলে নির্বাচিত উপভোক্তাদের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে প্রতি মাসে নির্ধারিত 2500 টাকা পাঠাবে প্রশাসন। সরকারি নিয়ম মেনে কোনো ভুল তথ্য বা না দিয়ে সময়মতো আবেদন জমা দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমতলার পার্টি অফিস ভাঙার মামলায় ফের স্বস্তি তৃণমূল কংগ্রেসের। সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমতলার দলীয় অফিস ভাঙার অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি শুভ্রা ঘোষ নির্দেশ দেন আগামী 21 আগস্ট পর্যন্ত অফিস ভাঙা যাবে না। 18 আগস্ট দুপুর 2টায় এই মামলার পরবর্তী শুনানি হবে। বৈধ প্ল্যান নথি ছাড়াই নির্মাণের অভিযোগে অভিষেকের আমতলার কার্যালয় ভাঙার কাজ শুরু হয়। নামে 3টি বুলডোজার ভেঙে ফেলা হয় কার্যালয়ের একাংশ। তারপরই আইনি পথে লড়াইয়ের সিদ্ধান্ত নেন অভিষেক। জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয় হাইকোর্টে। সেই শুনানির পর নির্মাণ ভাঙতে স্থগিতাদেশ দেন বিচারপতি। 6 আগস্ট পর্যন্ত স্থগিতাদেশ ছিল। বুধবার মামলার শুনানির পর সেই স্থগিতাদেশের মেয়াদ বাড়ি 21 আগস্ট পর্যন্ত করা হয়। বিচারপতি শুভ্রা ঘোষ এদিন স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন। উল্লেখ্য, আমতলার এই কার্যালয় নিয়ে একাধিক অভিযোগ ওঠায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগেই তলব করে জেলা প্রশাসন। দেওয়া হয় নোটিশে উল্লেখ করা হয় যে জমিতে সাংসদের কার্যালয়টি নির্মাণ হয়েছে তা লিপস অ্যান্ড বাউন্সের নামে কেনা হয়েছিল। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। পরপর দুবার নোটিশে সাড়া না দেওয়ায় শেষমেশ আমতলার বিতর্কিত ওই দপ্তর ভেঙে দেওয়ার কাজ শুরু হয়। প্রশাসনের এহেন সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই তৃণমূল সাংসদের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের তরফে হাইকোর্টে মামলা হয়। শুনানিতে রাজ্যের আইনজীবী জানান অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা লিপস অ্যান্ড বাউন্সের তরফ থেকে যে দাবি করা হচ্ছে সেই দাবি একেবারেই ঠিক নয়। আইনজীবীর কথায় পার্টি অফিসের যে অংশ ভাঙা হয়েছে তা লিপস অ্যান্ড বাউন্সের সম্পত্তি নয়। দাগ নম্বর তুলে শুনানিতে রাজ্য আরো জানায় লিপস অ্যান্ড বাউন্সের অংশ 509 এবং 512, সেখানে কোনো ভাঙচুর চালানোই হয়নি। ভাঙা হয়েছে 507 দাগ নম্বরে। এক্ষেত্রে স্থিতাবস্থার নির্দেশ প্রত্যাহার করে নেওয়ার আবেদন জানানো হয় রাজ্যের তরফে। পাল্টা লিপস অ্যান্ড বাউন্সের আইনজীবী কিশোর দত্তের অভিযোগ, ন্যূনতম নোটিশ দেওয়া হয়নি লিপস অ্যান্ড বাউন্সকে। অভিযোগে কি ছিল, কোন নথির ভিত্তিতে বেআইনি নির্মাণ বলা হয়েছে সেই সমস্ত তথ্য দেওয়া হয়নি বলেও অভিযোগ। শুধু তাই নয়, কোনো বক্তব্যের সুযোগ না দিয়েই দপ্তর ভাঙা হয়েছে বলে দাবি কিশোর দত্তের। দুপক্ষের বক্তব্য শোনার পর আদালত প্রথমে 6 আগস্ট পর্যন্ত ভাঙার কাজে স্থগিতাদেশ দেয়। বুধবার মামলার শুনানিতে সেই স্থগিতাদেশের মেয়াদ 21 আগস্ট পর্যন্ত বাড়ালো কলকাতা হাইকোর্ট। বিধানসভার মার্শাল তথা সিকিউরিটি অফিসার দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য স্পিকারের হস্তক্ষেপ চাইলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তার আবেদন স্পিকার নিজে বিষয়টি খতিয়ে দেখুন এবং প্রয়োজনে সাসপেনশনের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিরপেক্ষ তদন্তের ব্যবস্থা করুন। একই সঙ্গে তার দাবি বিধানসভার ইতিহাসে এই প্রথম কোনো মার্শালকে এভাবে সাসপেন্ড করা হলো। এই পদক্ষেপকে তিনি নজিরবিহীন বলে উল্লেখ করে অভিযোগ করেছেন, যে কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে এই ধরনের শাস্তি দেওয়া যায় না।
বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিধানসভার কার্যকলাপের সঙ্গে যুক্ত। তার দাবি 2007 সাল থেকে দেবব্রত মুখোপাধ্যায় মার্শাল হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একাধিক স্পিকারের আমলে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। এমনকি তাকে বিধানসভা থেকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয়েছিল এই মার্শালকে দিয়েই। তবুও তিনি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, বরং এখন ব্যক্তিগত অভিজ্ঞতার ঊর্ধ্বে উঠে মার্শালের পাশে দাঁড়াচ্ছেন। তিনি মনে করেন মার্শালের প্রতি অন্যায় করা হয়েছে। কুণাল ঘোষের আরও অভিযোগ, শোকজের জবাব পাওয়ার পর বিষয়টি প্রশাসনিক স্তরে মিটিয়ে ফেলা যেত। তার প্রশ্ন, বিধানসভার প্রধান সচিবের আদৌ মার্শালকে সাসপেন্ড করার এখতিয়ার রয়েছে কিনা। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য বা রাজনৈতিক প্রভাব রয়েছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন। অসৎ আচরণের অভিযোগে দেবব্রত মুখোপাধ্যায়কে সাসপেন্ড করেছে বিধানসভার সচিবালয়। 4ই আগস্ট জারি হওয়ার নির্দেশিকায় জানানো হয়েছে, অষ্টাদশ বিধানসভার নবনির্বাচিত সদস্যদের ওরিয়েন্টেশন কর্মসূচির সময় দায়িত্ব পালনে গুরুতর অসৎ আচরণের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি সাসপেন্ড থাকবেন এবং বিধি অনুযায়ী জীবিকা ভাতা পাবেন। তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে তোলাবাজির অভিযোগ উঠেছে। এ নিয়ে বারবার সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। রাজ্যে ক্ষমতায় আসার পর এ ধরনের কোনো কাজকর্মে বিজেপি যে জিরো টলারেন্স দেখাবে তা বারবার কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। সেই মতোই এবার পদক্ষেপ গ্রহণ। ক্ষমতায় আসার 3 মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ ওঠায় এবার করার সিদ্ধান্ত নিল রাজ্য। তোলাবাজি সহ একাধিক অভিযোগে 22 জন কর্মীকে সাসপেন্ড করল গেরুয়া শিবির। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে দাঁড়িয়ে একাধিকবার দলের একাংশের তোলাবাজি সহ বিভিন্ন অনৈতিক কাজ নিয়ে সরব হয়েছেন। তাদের সতর্ক করেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের কাজকর্মের জন্য দলের 250 জনকে শোকজ করা হয়েছে। এদের মধ্যে 102 জনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দল। 80 জনের উত্তর গ্রহণযোগ্য হওয়ায় তাদের শোকজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অন্যদিকে 22 জনের কাছে গ্রহণযোগ্য সদুত্তর না মেলায় তাদের ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে বিজেপির তরফ থেকে। আগেই সতর্কবার্তা দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এ প্রসঙ্গে এর আগে রাজ্যে বিজেপির সভাপতি বলেছিলেন, বিচ্যুতি 2-1 জায়গায় আছে, কিন্তু কোনো বিচ্যুতিকে দীর্ঘদিন মানা যাবে না। সরকারের নীতি এ ব্যাপারে জিরো টলারেন্স। আরো 15 দিন সময় দেখছি আমরা, তারপর যেটা হবে বুঝতে পারবেন। একই সুরে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেছিলেন, তোলাবাজির সংস্কৃতি এত সহজে উঠে যাবে ভাবার কোনো কারণ নেই। পুলিশকেও বলা হয়েছে এ ধরনের অভিযোগ এলে গ্রেপ্তার করা, ব্যবস্থা নেওয়া। পার্টি সব নজর রেখেছে, ভাববেন না এরকম। 6 মাস যেতে দিন, তারপরে পার্টি সব হিসাব করবে। বর্তমান প্রেক্ষাপট, এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত যে তথ্য উঠে আসছে তাতে আগামী দিনে এই সংখ্যা আরো বাড়তে পারে। কারণ 250 জনের মধ্যে এখনো পর্যন্ত 102 জনের বিষয় খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের মধ্যে থেকে 22 জনকে সাসপেন্ড করা হয়েছে। বাকি রয়েছে আরো 148 জন নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। তাদের বিরুদ্ধে ওঠা এই সব অভিযোগ খতিয়ে দেখছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। তাদের ক্ষেত্রে অভিযোগ প্রমাণিত হলে দল সাসপেন্ড করতে পারে, এমনটাই জানানো যাচ্ছে বিজেপি সূত্রে। সংসদে চলা দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা কাটানো এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিলিমিটেশন বিল ও মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর ক্ষেত্রে বড়সড় উদ্যোগ নিল নরেন্দ্র মোদী সরকার। বুধবার সংসদ ভবনে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে প্রায় 50 মিনিট বৈঠক করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ওই গুরুত্বপূর্ণ বৈঠকে রাহুল গান্ধীর পাশাপাশি উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রাও। চলতি বর্ষাকালীন অধিবেশনে বিরোধী দলগুলির লাগাতার বিক্ষোভ ও হট্টগোলের জেরে সংসদের কাজ কার্যত অচল হয়ে রয়েছে। এই আবহে সংসদের অন্দরের সমঝোতার সূত্র খুঁজতে আসলে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা। কি চাইছে কেন্দ্র এবং কংগ্রেসের অবস্থান কি? সরকারি সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী 16 থেকে 18 আগস্ট পর্যন্ত লোকসভার একটি বিশেষ অধিবেশন ডেকে এই বহুল চর্চিত ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর পরিকল্পনা করছে কেন্দ্র। যেহেতু এই সংবিধান সংশোধনী বিলগুলি পাশ করার জন্য সংসদের উভয় কক্ষেই 2/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন, তাই সমস্ত বিরোধী দলের সঙ্গে সর্বসম্মত মত গড়ে তুলতে তৎপর হয়েছে শাসক শিবির। বুধবারের বৈঠকে কিরেন রিজিজু সরাসরি এই বিলগুলির বিষয়ে কংগ্রেসের আনুষ্ঠানিক অবস্থান জানতে চান এবং সহযোগিতার আহ্বান জানান। তবে কংগ্রেস সূত্রে খবর, বিলের একাধিক খুঁটিনাটি দিক ও আশঙ্কা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধী দল। বিরোধীদের পরিষ্কার বার্তা, সরকারের প্রস্তাবিত নীতির কয়েকটি ত্রুটি ও উদ্বেগের সমাধান না হলে বর্তমান অবস্থায় এই বিলকে অকুণ্ঠ সমর্থন জানানো সম্ভব নয়। অন্যদিকে ডিলিমিটেশন ও মহিলা সংরক্ষণ বিলের সমান্তরালেই নিট আন্দোলন, ছাত্রদের উপর পুলিশি পদক্ষেপ এবং রাম মন্দির অনুদান বিতর্ক সহ একাধিক জনমুখী ও সংবেদনশীল ইস্যুতে সংসদ চত্বরে সরব রয়েছে বিজেপি শিবির, বিরোধী শিবির। সব মিলিয়ে এই উচ্চ পর্যায়ের বৈঠক রাজনৈতিক মহলে নতুন করে তীব্র জল্পনার সৃষ্টি করেছে।
বুধবার সকাল থেকেই কলকাতার আকাশ মোটের উপর মেঘলা ছিল। বিক্ষিপ্তভাবে কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে। বিকেলে কলকাতা এবং সংলগ্ন দক্ষিণ 24 পরগনায় জারি হয়েছে ঝড় বৃষ্টির কমলা সতর্কতা। পূর্বাভাস ছিলই। সকাল থেকে মেঘলা থাকার পরে বিকেলে আকাশ কালো করে বৃষ্টি নামে কলকাতায়। বুধবার সন্ধ্যায় কলকাতায় ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনার কিছু অঞ্চলেও সন্ধ্যায় ভারী বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতেও। ইতিমধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়, ডেবরা এবং খড়গপুর লোকাল থানা এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে অন্তত 4 জনের। মৃতদের মধ্যে 3 মহিলাও রয়েছেন। বুধবার বিকেলে কলকাতার কিছু অংশে ভারী বর্ষণ হয়েছে। বজ্রপাতেরও সতর্কতা জারি করা হয়। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। কলকাতা সংলগ্ন দক্ষিণ 24 পরগনার কিছু অংশেও ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের কমলা সতর্কতা জারি হয়েছে। সন্ধ্যায় বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে এদিন সন্ধ্যায়। বুধবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার ঠেঙ্গামারা এলাকায় বাজ পড়ে মৃত্যু হয় তাপস সাবরা, বয়স 59 নামে এক ব্যক্তির। খড়গপুর লোকাল থানার বরগাই এলাকায় মৃত্যু হয় সুমিত্রা খামরুইয়ের, বয়স 50। ডেবরা থানার রাধামোহনপুর এলাকায় বজ্রপাতে মৃত্যু হয় কাজল নায়েক, বয়স 65 এবং মালতী পাত্রের, বয়স 47। ওই এলাকায় বাজ পড়ে আহত হয়েছেন আরও 3 জন মহিলা। রাধামোহনপুরের ওই 5 জনই দুর্যোগের মাঝে চাষের জমিতে কাজ করছিলেন। আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া, বীরভূম, 2 বর্ধমান, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি এবং হাওড়ায়। বৃহস্পতিবারও 2 মেদিনীপুর এবং বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বর্ষণে সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, 2 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানেও। শুক্র, শনিও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে দক্ষিণের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও এদিন আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহভর ঝড় বৃষ্টি এবং দুর্যোগ চলবে উত্তরের জেলাগুলিতেও। বর্তমানে একটি মৌসুমী অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপরে। রাজস্থানের বিকানের থেকে বিহারের পাটনা হয়ে উত্তরবঙ্গের মালদহের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখাটি। পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এলাকাও তৈরি হয়েছে। তার ফলে রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বিজেপি করার অপরাধে মারধর, থানায় নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার, দোকান ভেঙে দেওয়ার অভিযোগ। তৃণমূল আমলে সেই নির্যাতনের বিরুদ্ধে তৎকালীন আইসি অমলেন্দু বিশ্বাস সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো কাথি থানায়। 2022 সালে পুরসভা ভোটের ঠিক আগে দক্ষিণ কাথি বিজেপির 4 নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন রঞ্জন দাস। অভিযোগ, বিজেপি করার অভিযোগে তৎকালীন কাথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস তাকে গ্রেপ্তার করেন। রসুলপুর বাসস্ট্যান্ডে থাকা রঞ্জনের দোকান বন্ধ করে দেয় বলে অভিযোগ। রঞ্জনের আরও অভিযোগ, থানায় নিয়ে এসে চলে অকথ্য অত্যাচার। অভিযোগ, আইসিকে সহযোগিতা করেন তৎকালীন একাধিক পুলিশ অফিসার। এবার সেই আইসি সহ 5 পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযোগ দায়ের হয়েছে, তদন্তের প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করেছেন। তার বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। গত বছর জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে কৃষ্ণনগর। পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের ওপর ব্যাপকভাবে লাঠিচার্জের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ঘটনাস্থলে কর্তব্যরত ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকি অশালীন শব্দ প্রয়োগ করেন বলেও অভিযোগ। সেই ঘটনায় ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দেন। শুধু তাই নয়, গ্রাম বাংলায় পঞ্চায়েত কর বা ট্যাক্স বৃদ্ধি নিয়ে গত কয়েকদিন ধরে যে জল্পনা ও আতঙ্ক ছড়িয়েছিল তা এক লহমায় উড়িয়ে দিল রাজ্য সরকার। পরিবার পিছু পঞ্চায়েত ট্যাক্স বাড়িয়ে 1200 টাকা করা হয়েছে বলে যে খবর ঘুরে বেড়াচ্ছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো বলে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। তাদের অভিযোগ, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটি বিশেষ চক্র এই ভুল তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। রাজ্য সরকারের এই কড়া বার্তার পর স্পষ্ট হলো যে গ্রামীণ এলাকায় আগের নিয়মে পঞ্চায়েতে কর আদায় প্রক্রিয়া চালু থাকবে। কোনো বাড়তি করের বোঝা সাধারণ গ্রামবাসীদের ওপর চাপানো হচ্ছে না। বিজ্ঞপ্তি প্রকাশ করে দপ্তরের তরফে জানানো হয়েছে, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত আইন 1973 কর সংক্রান্ত বিধানগুলিতে কোনো পরিবর্তন করেনি। আগে যে বিধানগুলি কার্যকর ছিল সেগুলি এখনো বলবৎ রয়েছে এবং কোনো রকম পরিবর্তন ছাড়াই তা বাস্তবায়িত হচ্ছে। দপ্তরের তরফে সমস্ত নাগরিককে অনুরোধ করা হয়েছে তারা যেন এই ধরনের কোনো মিথ্যা প্রচার বা গুজবে কান না দেন। সরকারের কোনো অনুমোদন ছাড়া কেউ যদি কর বৃদ্ধির দাবি করে তবে তা সম্পূর্ণ বেআইনি। এই বিভ্রান্তির উৎস কোথায়? জানা গেছে, ষোড়শ অর্থ কমিশনের দেওয়া কিছু সুপারিশ মেনে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা SOP নির্দেশিকা জারি করেছিল দপ্তর। কিন্তু সেই আইনি নির্দেশিকাটিকে ভুলভাবে ব্যাখ্যা করে এক শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন মাধ্যমে রটিয়ে দেয় যে করের পরিমাণ বাড়িয়ে সর্বনিম্ন 1200 টাকা করা হয়েছে। বিষয়টি সরকারের নজরে আসতেই দপ্তর সেটি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
ভবিষ্যতে যদি এই কর সংক্রান্ত বিষয়ে কোনো নতুন কোনো স্পষ্ট নির্দেশনার প্রয়োজন হয় তবে সঠিক সময়ে আবার নতুন করে সরকারি নির্দেশিকা জারি করা হবে বলে জানানো হয়েছে। আপাতত পুরনো নিয়মেই সমস্ত পঞ্চায়েতে কাজকর্ম চলবে। রাজ্য সরকারের এই দ্রুত ও স্পষ্ট পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন গ্রাম বাংলার হাজার হাজার সাধারণ মানুষ। প্রতিটা আন্দোলনের পর সরকার বদলায়, নেতা বদল হন, ফুলে ফেপে ওঠে কোচিং সেন্টারের ব্যবসা, কিন্তু বদলায় না কেবল চাকরি প্রার্থীদের ভাগ্য। বছরের পর বছর পরীক্ষার প্রস্তুতি, প্রশ্ন ফাঁস, দুর্নীতির অভিযোগ, পরীক্ষা বাতিল এবং আবার নতুন করে শূন্য থেকে শুরু, এই অন্তহীন গোলক ধাঁধায় আটকে পড়েছে একটা আস্ত প্রজন্ম। এই পুঞ্জীভূত ক্ষোভ ও যন্ত্রণার বিস্ফোরণ ঘটেছে ঝাড়খণ্ডে। আন্দোলনরত চাকরি প্রার্থীদের স্পষ্ট কথা, এবার আর শুধু কোনো একটি পরীক্ষা বাতিল নয়, গোটা নিয়োগ ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। কেন ফুঁসে উঠেছে ঝাড়খণ্ডের যুব সমাজ? নিট প্রশ্ন ফাঁসের পর ককরোচ জনতা পার্টি আন্দোলনের নামে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলে। দীর্ঘ লড়াই ও সোনম ওয়াংচুকের অনশনের পর সেই দাবি মেনে নেওয়া হলেও ঝাড়খণ্ডের ক্ষেত্রে প্রশ্ন ফাঁস ও চাকরির কেলেঙ্কারি এক দীর্ঘস্থায়ী ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। প্রজন্মের পর প্রজন্ম শিক্ষিত বেকারের তকমা গায়ে মেখে ঘুরে বেড়াচ্ছে। আন্দোলনকারীদের একটাই প্রশ্ন, একজন পরীক্ষার্থী অন্তত জানতে চান যে তিনি ফেল করেছেন নিজের যোগ্যতার অভাবে নাকি অন্য কারো প্রতারণা আর দুর্নীতির জন্য। বর্তমান ব্যবস্থায় সেই সত্যিটুকু আর জানা সম্ভব হচ্ছে না। আন্দোলনকারীদের ক্ষোভের সুর স্পষ্ট, আমরা কয়লা খনিতে কাজ করতে জন্মাইনি, পড়াশোনা আমরাও করি, কিন্তু তারপর কি হয়? ঝাড়খণ্ড মানেই কি প্রজন্ম পর প্রজন্ম ধরে খনি শ্রমিক হবে? উন্নয়নের সামান্য ছোঁয়াটুকু আমরা পাই না কেন? JSSC পরীক্ষা ও স্বজন পোষণের মারাত্মক অভিযোগ, এই পুরো প্রেক্ষাপটে বারবার সামনে এসেছে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের CGL পরীক্ষার প্রসঙ্গ। বছরের পর বছর এই পরীক্ষাকে ঘিরে কখনো পরীক্ষার দাবি, কখনো ফল প্রকাশ, তো কখনো অনিয়মের জেরে পরীক্ষা বাতিলের দাবিতে আন্দোলন চলছে। পরিস্থিতি আরো জটিল হয়েছে TDPL সংস্থার সঙ্গে যুক্ত অভিযুক্ত অভয় তিওয়ারিকে ঘিরে। অভিযোগ উঠেছে ব্লক সাপ্লাই অফিসার পদে দ্বিতীয় স্থান পাওয়া ওই ব্যক্তি পরবর্তীতে PGT পরীক্ষাতেও প্রথম স্থান অধিকার করেন। শুধু তাই নয়, একই পরিবারের একাধিক সদস্যের এই ধারাবাহিক ও অলৌকিক সাফল্য স্বাভাবিকভাবে প্রতিযোগিতার ধারণাকে সম্পূর্ণ বুড়ো আঙ্গুল দেখিয়েছে। খেটে খাওয়া মানুষের নির্মম সংগ্রাম, এই আন্দোলনের বুনোটে লুকিয়ে রয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের হাজারো সংগ্রামের গল্প। লাইব্রেরিতে দিনের পর দিন ঘাম ঝরানো পড়ুয়াদের অনেকেরই মাসিক হাত খরচ মাত্র 3,500 টাকা, অনেকের আবার সেটুকুও জোটে না। অনেকেই হারিয়েছেন বাবা মাকে। বহু পরীক্ষার্থী সকালে মাঠে কায়িক পরিশ্রম বা চাষের কাজ করেন, দুপুরে এসে আন্দোলনে যোগ দেন, আর রাতে বাড়ি ফিরে বই নিয়ে বসেন, পাছে পরের বার চাকরিটা হয়ে যায়। তাদের এই প্রতিবাদের খাদ্য তালিকাও বড্ড কঠিন। স্টিলের মগে চা, সঙ্গে কিছুটা ছাতু, চিড়ে বা মুড়ি, সুইগি বা জোম্যাটোর পিৎজা বার্গার, সেখানে বিলাসিতা। খেটে খাওয়া মানুষের এই লড়াই আজ শুধু চাকরি পাওয়ার নয়, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে। বয়স গোপন করে হাসপাতালে গিয়ে রক্তদান, নাবালকদের থেকে রক্ত সংগ্রহের অভিযোগ, টাকার লোভ দেখিয়ে বেসরকারি স্কুলের পড়ুয়াদের থেকে রক্ত নেওয়ার অভিযোগের সরগরম দুর্গাপুর। স্কুলেরই প্রাক্তন পড়ুয়া প্রলোভন দেখিয়েছে বলে দাবি। অভিভাবকদের নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল। যে বা যারা এই চক্রের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের। দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের 3 নাবালকের থেকে রক্ত নেওয়া হয়েছে বলে দাবি। ওই বেসরকারি স্কুলেরই এক প্রাক্তন ছাত্র তথা বর্তমানে দুর্গাপুর ভিরেঙ্গি TN উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ার বিরুদ্ধে প্রলোভন দেখানোর অভিযোগ। দাবি করা হয়েছে রক্ত দিলে 300 টাকা দেওয়া হবে। এই লোভ দেখিয়ে নাবালকদের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে তাদের রক্তদান করানো হয় বলে অভিযোগ। সরকারি নথিতে নাবালকদের আসল বয়সের পরিবর্তে প্রাপ্তবয়স্ক বলে দেখানো হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই দ্রুত নড়েচড়ে বসে সংশ্লিষ্ট বেসরকারি স্কুল কর্তৃপক্ষ। অভিভাবকদের নিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্কুলের প্রিন্সিপাল দেবযানী বোস বলেন, বিষয়টি পুলিশকে জানিয়েছি, জানতে পেরেছি এজেন্টের মাধ্যমে নাবালকদের থেকে শরীর থেকে রক্ত নেওয়া হয়েছিল।